কিচ্ছু ঠিক নেই স্যার। ভেতর থেকে পুরুষের চিল্লানোর আওয়াজ ভেসে আসছে। আমি দরজা ভাঙার ট্রাই করেছি, পারিনি। এদিকে আমার হাত ফাঁকা। বস কত দূর? এই তো এলো বলে। তখনই আরেকটা গাড়ি এসে থামে রাস্তার ধারে। গাড়ি থামতেই যেন ছুটে বেরিয়ে আসে অরুণ সরকার, পেছনে আরিয়ান, মুস্তাকিম, শুভ ও ফয়সাল। রাসেল ফোন করে জানিয়েছে খ্যাপাটা স্যারকে একানা ছাড়তে, তাই তাদের আগমন। অরুণ ক্ষিপ্ততার সাথে এগিয়ে এসে দিদারের গালে সপাটে চড় মেরে ধমক লাগালো তার গাফিলতির কারণে। দিদারুল হাসান চুপচাপ শুয়ে নেয়, এটা তার প্রাপ্য ছিল বোধহয়। আরিয়ান এসে ভাইয়ের কাঁধে হাত রেখে শান্ত হতে বলে। অরুণ শান্ত হয় না, এগিয়ে যায় দরজার দিকে। ততক্ষণে দরজা খুলে ফেলেছে এক দক্ষ সেনা। রাইফেল ত্যাগ করে সশস্ত্রতারা ভিতরে প্রবেশের প্রস্তুতি নেয়। অরুণ তাদের টপকে এগিয়ে যায়, চোখ বুলায় পুরা ড্রয়িং রুমে। ভাঙা মদের বোতলের টুকরা ফ্লোর জুড়ে, একপাশে পেটমোটা লোক পড়ে আছে। অরুণের চিনতে অসুবিধা হয় না, এটা শুক্লা মণ্ডল। সোফার উপর বসে ব্যথায় কাতরাচ্ছে আকাশ, তার তাজা রক্ত বেয়ে পড়ছে কপাল ঘেঁষে। কাঁধের দিকটায় কালচে ভাব, পুড়ে গেছে। এদের এই অবস্থা কে করেছে? এই দুজনেই। আর সবাই কই? অরুণ এদিকে ওদিকে তাকিয়ে ভোর পাতাকে খুঁজে দেখতে পায় না। সে সোফায় কাতরাতে থাকা আকাশকে টেনে ফ্লোরে ছিটকে ফেলে পেট বরাবর লাথি লাগায় লাগাতার। গলায় পাড়া দিয়ে ক্ষোভে ফেটে গর্জে ওঠে। এই কুবাচ্চা, ওরা কই? রাগে কথা জড়িয়ে আসছে, চোখে মুখের আদল ভয়ঙ্কর, যেন কোনো অসুর ভর করেছে। অরুণ পা পিষতে থাকে। আকাশের মুখটা রক্তিম হয়ে উঠছে, যে কোনো সময় জান পাখি বেরিয়ে যাবে। সে কোনো মতে আঙ্গুল দিয়ে ইশারা করে বন্ধ ঘরের দরজার দিকে। অরুণ এক নজর সেদিকে তাকালো। আকাশের গলা থেকে পা সরায় না। ওদিকে আকাশের চোখ উল্টে গেছে। এক সেনা সদস্য এসে অরুণকে সরিয়ে দেয়। আকাশ ছাড়া পেতেই জোরে শ্বাস টানে, নাক মুখ দিয়ে রক্ত উঠে আসে। অরুণ আবারও তেড়ে আসে, সেনা সদস্য আটকায়। অরুণ শুক্লার দিকে এগিয়ে যায়, চিত হয়ে শুয়ে থাকা বুড়িটায় লাথি দেয় সজোরে। শুক্লা দুর্বল চোখে তাকিয়ে থাকে, হাউমাউ করে কেঁদে অরুণের পা জড়িয়ে ধরে। অরুণ তার ছোট চুল মুঠোয় ভরে গর্জন করে বলে, আমার ছেলে কই? এই শুয়োরের বাচ্চা, পাতা কই? শুক্লা মাথা নেড়ে বোঝাতে চায় সে জানে না। খ্যাপাটে অরুণ বুঝলে তো চুল টেনে মুঠ পেতে শক্ত হাতে নাক বরাবর ঘুষি মারে। শুক্লা ছিটকে পড়ে ফ্লোরে, ব্যথায় বাচ্চাদের মতো কেঁদে দেয়। সেনা সদস্যরা বাড়িতে উপস্থিত আরো 3 জনকে খুঁজে বের করে বাথরুম থেকে। তাদের টেনে বের করে ড্রয়িং রুমে আনে। অরুণ শুক্লার থেকে দৃষ্টি তুলে শামীমের দিকে তেড়ে যায়। নাক বরাবর পরপর এলোপাথারি ঘুষি মেরে চুলের মুঠি ধরে টেনে দেয়ালে মাথা ঠুকে দেয়। শামীম চিল্লিয়ে ক্ষমা চায়। অরুণকে বাপ বাপ বলে ডাকে। অরুণ ছাড়ে না। পরপর 3 বার শামীমের মাথা দেয়ালে মাথা সজোরে আঘাত করে। দাঁত কপাটি পিষে রাশভারী গলায় বলে, অরুণ সরকার শুদ্ধ পুরুষ, নিজ ঘর ব্যতীত অন্য ঘরে যায়নি, যে তোর মতো কুলঙ্গারকে বাপ বলে ডাকবে। আর একবার ডাকলে জিপ টেনে নিব। বলেই শামীমকে ছিটকে ফেলে ফ্লোরে। বাকি দুটোকে উত্তম মধ্যম দেয়। রাগে তার মুখাবয়ব রক্তিম, কপালের নীল রঙা শিরা উপশিরা দেখা যায়। হাতের রগ ফুলে আছে। যে হাতে মারছে সেই হাত লাল বর্ণ ধারণ করেছে। তবুও থেমে নেই অরুণ। একটাকে ছাড়ছে তো আরেকটাকে ধরে মারছে। কেউ থামাতে পারছে না তাকে, অরুণের বন্ধুরাও নয়। এ যেন খাঁচা ছেড়ে বেরিয়ে আসা হিংস্র সিংহের তাণ্ডব। তাই তারা সিংহকে থামানোর জন্য তার শাবক ও সিংহীর খোঁজ চালায়। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে পায় না। তখন সবার নজর কাড়ে বন্ধ ঘরটা। সবাই গিয়ে দরজা ধাক্কায়, ভোর বলে ডাকে অনবরত। দরজা খোলার নামগন্ধ নেই। সবাই চিন্তিত হয়, সিদ্ধান্ত নেয় দরজা ভাঙার। উদ্যত হয়, কিন্তু তার আগে দরজাটা খুলে যায়। বেরিয়ে আসে পাতা, তার গলা জড়িয়ে ভোর সরকার। সবাই স্বস্তির শ্বাস ছাড়ল। পাতা ভোরকে সুস্থ অবস্থায় দেখে শুভ এগিয়ে পাতার মাথায় হাত রেখে শুধায়। পাতা মাথা নাড়ল, কিছু বলবে এর আগে কারো আক্রমণের শিকার হয়। পাতা ভোরকে শক্ত করে ধরে 2 কদম পিছিয়ে যায়। পড়তে নিবে সামলে নেয় একজন। অরুণ জাপটে ধরে দুজনকে। কখনো ভোর তো কখনো পাতার গালে চুমু দিতে থাকে এলোমেলো ভাবে। বিড়বিড়ে গলায় থেমে থেমে বলে, ঠিক আছে তোমরা, আমি এসে গেছি তো। ভয় পেয়েছিলে? আমি থাকলে কিচ্ছু হবে না তোমাদের, আমি আছি তো। পাতা ক্ষীণ গলায় হুঁ বলে। অরুণ আশ্বস্ত হয়, তবে থামে না। ভোরকে কোলে নিতে চায়, ভোর আসে না। পাতার কোলে ফুপিয়ে ফুপিয়ে ওঠে। অরুণ উদ্ভ্রান্তের মতো একবার ভোরের গালে মুখে ঠোঁটে চুমু দেয়, তো একবার পাতার এবার অস্বস্তি হয়। আর চোখে অরুণের বন্ধুদের দিকে তাকালো। সবার মুখে মুখে চাপা হাসি। উপস্থিত সেনা সদস্যরাও বাদ যায়নি। এতক্ষণ যাকে অ্যাকশন সিনে থামানো যাচ্ছিল না, এখন সে রোমান্টিক মুডে। পাতা উসখুস করে সরে আসতে চায়। অরুণ ছাড়ে না। ভোরের কপালে ছোট ছোট চুমু দিয়ে পাতার থুতনি অধর ছুঁয়ে দেয়। পাতা চাপা সরে আতঙ্কিত সুরে বলে, কি হচ্ছেটা কি ভোরের বাবা? সবাই দেখছে। অরুণ থেমে যায় মুহূর্তের জন্য। আবারও পাতার কপালে চুমু দিয়ে ভোরের চোখে মুখে চুমুর বন্যা বইয়ে দেয়। শুভবাদে অরুণের বাকি বন্ধুরা চুপ করে থাকে না, সমস্বরে চেঁচিয়ে বলে, কি হচ্ছেটা কি ভোরের বাবা? আমরা সবাই দেখছি তো। বলেই হেসে দেয়। অরুণ সরে এসে পায়ে শু খুলে তাদের দিকে ছুড়ে বলে, দেখছিস কেন? বেরিয়ে যেতে পারছিস না? কতটা ভয় পেয়েছিলাম আমি।
আর একটু হলে হার্ট অ্যাটাকে পগার পার হয়ে যেতাম। কেউ নেই তো আমার, এই দুটোই বেঁচে থাকা সম্বল। ওদের কিছু হলে কিভাবে বাঁচতাম? বাড়াবাড়ি লাগে, তাই না? ন্যাকামি। একা থাকা খুবই যন্ত্রণাদায়ক, বুঝলি? আমি আর একা থাকতে চাই না, না কাউকে হারাতে চাই। থামে অরুণ। শার্টের হাতার কোনা দিয়ে অল্প জমা চোখের জল মুছে নেয়। পাতার দিকে ফিরে ভোরকে বুকে টেনে নেয়। পাতার চোখের পানি মুছে দিতে হাত বাড়ায়। পাতা টলমলে চোখে চায়। সবকিছু কেমন ঝাপসা ঝাপসা লাগে। পেট গুড়গুড় করে, বেরিয়ে আসতে চায়। নাড়ি ভুড়ি। পাতা গলগলিয়ে বমি করে দেয়। অরুণ ভোরকে নামিয়ে পাতাকে ধরে। ভোর আম্মু আম্মু ডাকে, অরুণও ডাকে। পাতার কানে বাজে সব, কিন্তু প্রতি উত্তর করতে পারে না। শরীর কেমন অসাড় হয়ে যায়। পেটে চিনচিনে ব্যথা হয়। চোখে অন্ধকার ঘনিয়ে আসে। বসে পড়ে পাতা। অরুণের বাহুতে মাথা এলিয়ে চোখ বুজে নেয় নিমিত্তে। আর তো ভয় নেই, এখন আছে ভরসা, স্বস্তির জায়গা। শীতের গধূলি বেলা, কুয়াশা আচ্ছন্ন পথ, রাস্তাঘাট। বৃষ্টির ছিটে ফোঁটা ন্যায় কুয়াশা পড়ছে টুপটাপ। নীরহারা বিহঙ্গের দল নীরে ফিরছে দলে দলে। তাদের কিচিরমিচির শব্দ কানে বাজে। দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসে, সাথে কুকুরের দলের ক্রন্দনরত ডাক। চায়ের দোকানে ভিড় জমেছে বেশ। শীতের সন্ধ্যায় ভাপা পিঠার সাথে গরম গরম চায়ের জুটি মেলা ভার। রাস্তার ধারে একদল লোক খড়কুটো জ্বালিয়ে শরীর গরম করতে ব্যস্ত। কিছু লোক গায়ে চাদর মুড়িয়ে হাঁটছে এলোমেলো, সাথে মিষ্টি মধুর আলাপন। পিচঢালা রাস্তা শিশির বিন্দুতে ভিজে আছে। সেই ভিজে রাস্তায় শাসা করে চলছে একের পর এক গাড়ি। মাঝখানের এক গাড়িতে অরুণ সরকার ও তার গোটা চারেক বন্ধু বসে। তার শাবক ও সিংহীও উপস্থিত। আরিয়ান দক্ষ হাতে স্টিয়ারিং ঘুরিয়ে ড্রাইভিং করত। তার পুরো মনোযোগ ড্রাইভে। শুভ্র প্রতিবারের মতো ফ্রন্ট সিটে, রাসেল, মুস্তাকিম ও ফয়সাল মাঝের সিটে। একেবারে শেষ সারিতে অরুণ সরকার ছেলেকে কোলে নিয়ে বসেছে। পাশেই ঘুমন্ত পাতা, গায়ে শাল জড়ানো। তখন অরুণের বাহুতে মাথা এলিয়ে শরীর ছেড়ে দিলেও জ্ঞান হারায়নি। কিছু সময় ওভাবেই থেকে আবারও বমি করে ভাসিয়েছে। অরুণ তার চোখে মুখে পানি দেয়। পাতা কুলকুচি করলে অরুণ অপেক্ষা না করে পাজা কোলে গাড়িতে বসিয়ে দেয়। শুক্লাদের ব্যবস্থা করে সবাই মিলে রওনা হয় জলদি। অরুণ ছেলেকে শক্ত করে বুকে জড়িয়ে আদুরে গলায় শুধায়। আবু, শীত করছে? একটু একটু। মিনমিন করে বলে ভোর। অরুণ সামনে উকি দেয়। রাসেলের গায়ে জড়ানো চাদর টেনে ধরে। রাসেল চাদর খুলে অরুণের মুখের উপর ছুঁড়ে মেরে বলে, বললেই দিতাম, টানাটানি করিস কেন ভাই? অরুণ কিছু না বলে চাদরটা দিয়ে ভালোভাবে জড়িয়ে নেয় ভোরকে। ভোর আরাম পায়। চাদর সরিয়ে উকি দিয়ে বলে, আঙ্কেলে শীত করবে তো। অরুণ মুচকি হেসে ছেলের কপালে চুমু দিয়ে ঢেকে দেয় আদুরে মুখ। রাসেল পেছনে ফিরে হেসে বলে, শীত গরম কোনোটাই কাবু করতে পারে না এই আর্মি ম্যানকে। ফয়সাল হেসে বলে। রাসেল কটমট করে তাকালো। বাকি সবাই হেসে ওঠে। ভোরও হাসে শব্দ করে। শুভ সামনে থেকে বলে। ভোরের মুখের হাসি গায়েব হয়ে যায়। বাবার শার্টে নাক মুছে গাল ফুলিয়ে বলে, ওই বাজে লোক বলেছিল আম্মুকে আটকে রেখেছে, আমি না গেলে। আমার ঘুম পাচ্ছিল অনেক, তারপর মনে নেয়। সবাই বুঝতে পারে আসল কাহিনী। অরুণ রুমাল বের করে ছেলের নাক পরিষ্কার করে দিয়ে আবারও ঢেকে নেয়। রাসেল পেছনে ফিরে ভোরকে উদ্দেশ্য করে সন্দেহভাজন গলায় বলে, ভোর, ওখানে কি হয়েছিল? ওই বাজে লোকদের এরকম বাজে হাল কে করেছে, তোমার আম্মু? সকলের উৎসুক নজর এবার পেছনে অরুণের কোলে চাদরে ঢাকা ভোরের উপর। অরুণের কৌতূহল শতভাগ, তবে ভোরের মাঝে জবাব দেওয়ার উদ্রেক দেখা যায় না। সবাই উত্তর শোনার অধীর আগ্রহে, কিন্তু ভোর চুপ করে থাকে। বেশ খানিকটা সময় কেটে যাবার পর মিনমিনে গলায় বাবাকে উদ্দেশ্য করে বলে, আব্বু, ভোরের ঘুম পাচ্ছে। ভোরকে আবারও জিজ্ঞাসা করে শুভ। অরুণ ছেলেকে বুকের সাথে সেটে নিয়ে বলে, জোর করার দরকার নেই, পরে এমনিতেই বলে দেবে। এখন রেস্ট নেই, শরীরটা একটু একটু গরম, জ্বর আসবে বোধহয়। কলিজা, বলতে হবে না, ঘুমো। কেউ আর কিছু জিজ্ঞাসা করে না, নিজেদের মধ্যে টুকটাক কথা বলে। ভোর বাবার বুকের সাথে লেপ্টে ঘুমিয়ে যায় শীঘ্রই। অরুণ ছেলেকে আগলে রাখে। পাশে ঘুমন্ত পাতার দিকে খেয়াল রাখতে ভোলে না। চাদরের ভিতরে হাত গলিয়ে দেখে হাত ঠান্ডা হয়েছে কিনা। কখনো কপালে হাত রেখে দেখে শরীর গরম কিনা। তাদের সামনের সারিতে বসা ফয়সাল আর চোখে সবটাই লক্ষ্য করে। সে একটু না বেশি ছটফটে অস্থির টাইপের। চুপচাপ বসে থাকতে পারে না। আশেপাশের সব দিকেই তার মনোযোগ ও নজর থাকবে শতভাগ। সে অরুণকে লক্ষ্য করছে অনেকক্ষণ ধরে। অরুণ স্বভাবতই অতি যত্নশীল। যাকে ভালোবাসে তাকে প্রাণ উজাড় করে ভালোবাসে। তার প্রপার যত্ন নিতে চুল পরিমাণ গাফিলতির অবকাশ নেই তার মাঝে। তার কলিজা ওরফে ছেলের কাছে থাকলে তার সর্বোচ্চ মনোযোগ ছেলেতেই নিবদ্ধ। এতদিন তো সেটাই দেখে এসেছে, তবে আজ কিছুটা ভিন্নতা রয়েছে। অরুণ ছেলের পাশাপাশি পাতা মেয়েটা যত্ন করছে শতভাগ। এমন না অরুণ পাতা যত্ন করে না, তবে করে তাদের সম্মুখে এতটা বাড়াবাড়ি করে না।
তবে আজ অতিরিক্ত যত্নে মেতেছে অরুণ সরকার। এই যেমন পাতার পা ঠান্ডা হয়ে এসেছিল দেখে পায়ের তালু হাত দিয়ে ঘষে গরম করে নিজ শু পরিয়ে দিয়েছে, ব্লেজার পরিয়ে চাদর ভালোভাবে মুড়িয়ে দিয়েছে। পাতার পাশ ঘেঁষে বসে আছে যেন পড়ে না যায় গাড়ির ঝাঁকুনিতে। ওপাশে এবং কোলের উপর কুশন রেখেছে। একটু পরপর মেয়েটার হাত ধরে দেখছে ঠান্ডা হয়েছে কিনা। আরিয়ানকে একটু পরপর বলছে গাড়ি স্লো চালাতে, ব্রেক না কষতে। মিনিট অন্তর অন্তর মেয়েটার দিকে তাকাচ্ছে, পারছে না তাদের মতো সুশীল বন্ধুদের সামনে কোলের উপর বসিয়ে দিতে, বাহু জড়িয়ে বুকের মাঝে লুকিয়ে নিতে। ফয়সালের হাসি পায়ের সাথে তার একটু খটকাও লাগে। কাহিনী কি? সে পেছনে ফিরে অরুণের উদ্দেশ্যে বলে। অরুণ কুঞ্চিত কপালে চায়। সকলের নজর এবার অরুণ ও ফয়সালের উপর। ফয়সাল আবারও জিজ্ঞাসা করে। সকলের চোখে মুখে উদ্রেক। রাসেল সন্দেহভাজন চাহনি নিক্ষেপ করে বলে, শালা, তোর প্রতিটা হাবভাবের সাথে পরিচিত আমরা। তখন মেয়েটা বমি করে ভাসিয়ে দিল। তুইও কেমন যেন একটু বেশি কেয়ার করছিস। আমার বৌমা আসছে। এ পর্যায়ে আরিয়ান গাড়ির গতি কমিয়ে কান খাড়া করে রাখে। অরুণ গম্ভীর মুখে সকলের দিকে তাকালো। তার গম্ভীর মুখশ্রী দেখে হতাশ হয় সবাই। তৎক্ষণাৎ অরুণের মুখে হাসি ঝলকানির আবির্ভাব হয়। পাতার দিকে এক পলক তাকিয়ে বন্ধুদের উদ্দেশ্যে বলে, 3 জন থেকে 4 জন হব ইনশাল্লাহ। কথাটায় যেন বিস্ফোরণ হয়, সবার চোখ বড় বড় হয়। আরিয়ান গাড়ির গতি আরেকটু কমিয়ে পেছনে উকিঝুঁকি দেয়, গলা উঁচিয়ে বলে, ভাই এটা কিন্তু ঠিক না, আগে বলিসনি কেন আমায়? তুই কিন্তু ভোরের বেলায় বলেছিলি এরপর কেউ আসলে সবার আগে আমায় জানাবে। অরুণ মুচকি হেসে বলল, তো বললাম তো, আর কাউকে জানেনি, তোমরাই প্রথম। আরিয়ান সন্তুষ্ট হয় না। সেটা তো তোমার হারামখোর বন্ধুদের বললে, আমাকে বলনি। অরুণ হেসে দেয় আরিয়ানের বাচ্চামো কথায়। মুস্তাকিম আলতো করে আরিয়ানের চুল পেছন থেকে টেনে ধরে বলে, শালা, তোর শ্বশুর হারামখোর। আরিয়ান হেসে ওঠে শব্দ করে। কিছু বলবে এর আগে অরুণ পাতার দিকে তাকিয়ে বলল, তুই ছেলেতেই বলছি, মহারানী জানলে তোকে আগে জানাতাম, কিন্তু সে তো মুখে কুলো পেটে বসেছিল ভয়। আমি জোর করলেও বলেনি। সকালে রিপোর্ট এনে তবে শিওর হলাম, তার মধ্যে এসব। শুভ কপালে ভাঁজ ফেলে বলে, আই এম হার হাজবেন্ড। রহস্যময় হেসে বলে অরুণ। সে খেয়াল করেছিল পাতাবাহার কেমন চুপচাপ হয়ে গেছে। আগের বাচ্চামো ভাবটা দেখা যায় না, কেমন ভয় ভয়ে থাকে তার সামনে। তার সন্দেহ হয় শুক্লা বা অন্য কেউ মেয়েটাকে কোনোভাবে ভয় দেখাচ্ছে না তো। পাতাকে জিজ্ঞাসা করলে বলে না, তবে আলমারিতে শাড়ির ভাঁজে প্রেগন্যান্সি কিট দেখে সন্দেহ আশাতে নিপতিত হয়। ড্রাইভারও ভোরের কাছ থেকে হাসপাতালে যাওয়ার কথা শুনে সে খোঁজ খবর নেয় ডাক্তারের কাছে। ডাক্তার আজ দুপুরের দিকেই কল করে জানায় রিপোর্ট পজিটিভ। অরুণ থম মেরে বসেছিল। আরেকজন আসছে তাদের ছোট্ট সংসারে। তাদের ছোট্ট সংসারে সুখের ভোরের আগমনের পর আরেকজন আসছে। অরুণ খুশিতে কেমন যেন পাগলাটে আচরণ করছিল, কাজে মনোযোগ দিতে পারছিল না, এসব এলোমেলো হয়ে যাচ্ছিল। এই যেমন কফির মগকে কলমদানি ভেবে কলম রেখেছিল, সুজনকে পাতাবাহার বলে ডেকেছিল, সিরিয়াস মিটিংয়ে বসে মিটমিট করে হাসছিল, কেমন যেন আজে বাজে বকছিল। তবে তার একটু রাগ হয়েছিল, গাধা মেয়েটা তার থেকে লুকানোর চেষ্টা কেন করছিল বারংবার। ভয়ও পাচ্ছিল, তাকে কি মেয়েটা ভরসা করে না? সে কতবার করে বলেছিল আমাকে বলো। কিন্তু মেয়েটা রেগে যাচ্ছিল। কি ভেবেছিল কি পাতাবাহার যে সে নতুন বাচ্চার আগমনে রাগে ফেটে পড়বে? তাহলে তো মেয়েটা চেনেই না তাকে। সে তো চায় ছোট ছোট ডজন খানেক বাচ্চা তার আঙিনায় খেলুক, কাঁদুক, বড় হোক। তার পুরো 12টা বছরের একাকিত্বের স্মৃতি দূর হয়ে যাক, তারও ভরা সংসার আনন্দে মেতে উঠুক। এই অরু, কোথায় হারিয়ে গেলি? রাসেলের কথায় ধ্যান ভগ্ন হয় অরুণের। মাথা নেড়ে বোঝায় কোথাও না। মুস্তাকিম হেসে বলে, নিশ্চয়ই স্বপ্নে বাচ্চা কোলে আসমানে ভাসছে। অরুণ রাগে না, মুচকি হেসে মাথা নাড়ল। রাসেল বলে, মেয়ে হলে কিন্তু আমার ছেলের বউ হবে, সে কবেই প্রস্তাব দিয়েছিলাম। অরুণ ভ্রু কুচকে বলে, আমার মেয়েকে বিয়ে তার সাথে দেব যে ঘর জমে থাকবে আমাদের সাথে। ফোর্স সমেত গিয়ে উঠিয়ে নিয়ে আসবো সময় হলে। অরুণ মুচকি হাসলো। মেয়ে হবে, তার আম্মু আসবে। ফয়সাল হঠাৎ টিপ্পনি কেটে বলে। অরুণের চাহনি পরিবর্তন হয়, কটমট করে তাকায়। তার তাকানো তোয়াক্কা না করে মুস্তাকিম বলে, এ ফয়সু, তুই জানিস না, এত সত্যি কথা বললে ভস্ম হয়ে যাবি চোখের চাহনিতে। আর বেচারা অরুণেরই বা কি দোষ? তোরা যেভাবে পিছনে পড়েছিলি ওর, কি বলবো, ওর পুরুষত্ব তুলে কথা বলেছিস, গায়ে লাগবে না? তাই প্রমাণ করে দিল আমাদের অরুণ এখনো সুপুরুষ বটে। সাব্বাস অরুণ সরকার। মুখে লাগাম দে, আমার মুড চেঞ্জ হতে 1 সেকেন্ড সময় লাগে না। না। অরুণের কথা কেউ কর্ণপাত করলো না। শুভ হামি তুলে বলল। মুস্তাকিম দাঁত বের করে হেসে অরুণের দিকে তাকিয়ে থামস আপ দেখায়। অরুণের ভয়ঙ্কর কণ্ঠ নিঃসৃত হয়ে ভয়ঙ্কর গালি বের হয়। গালি দিয়েই বলে, তোর কলিকাতা হারবাল আছে না আমার কাছে,
অর্ধেক ফল ছিল, তাই সেভাবেই রেখে দিয়েছি। শুয়ে দেখিনি। ওই অর্ধেক নিশ্চয়ই তুই খেয়েছিলি, তারপরে না আরেক মেয়ের মুখ দেখলি? এবার শুভর মুখখানি দেখার মতো লাল হয়ে আছে, লজ্জায় নাকি রাগে ঠাহর করা গেল না। বাকি সবাই হেসে কুটি কুটি, সাথে শুভকে সান্ত্বনা বাণী শোনাচ্ছে। শুভ আর সহ্য করতে পারল না, দুহাত জোর করে পেছনে তাকে অরুণের উদ্দেশ্যে বলে। তথাস্ত। হাত তুলে আশীর্বাদ করার ভঙ্গিমায় বলে অরুণ। শুভ সহ সবাই হেসে উঠল শব্দ করে। আরিয়ানও হাসে, তবে শব্দহীন। ভাই বন্ধুগুলো পেয়েছে খাঁটি, এদের মাঝে হিংসা বিদ্বেষ নেই। মজার সব কথা। মহল জমাতে ওস্তাদ, আর তার বন্ধুগুলো স্বার্থ রক্ষায় আগে পিছে ঘুরঘুর করে। দরকার ফুরলে আর চেনে না। তার ভাইয়ের এই বন্ধুগুলোকে বেশ লাগে, বন্ধু বন্ধু ফিল আসে। আরিয়ান মিছে বিরক্ত হওয়ার ভান করে বলে, তোমাদের মেলোড্রামা খতম। তোমাদের জ্বালায় শান্তিমতো ড্রাইভিংও করতে পারবে না দেখছি। বুড়ো কালো কিশোরদের মতো হাবভাব। বলছে কি কদিন পরে ছেলে মেয়ে বিয়ে দিয়ে নাতি নাতনির মুখ দেখবে। স্বভাব চরিত্রে একটু আপডেট দাও। মুস্তাকিম খেকিয়ে উঠে আরিয়ানের কথায়। এই, তুই আবার বুড়ো বলছিস? তুই কি কচি খোকা নাকি? মোটেই না, আবার 31। কচি খোকা তো তোমরা। হ্যাপি। মুস্তাকিম অরুণের দিকে ফিরে কটমট করে বলে, তোর সামনে তোর ভাই আমাদের বুড়ো বলে অপমান করে, আবার কচি খোকা বলে তুচ্ছ তাচ্ছিল্য করে, তুই কিছু বলবি না? আমি কিন্তু রেগে যাচ্ছি। অরুণের কপাল কুঞ্চিত হয়। কিছু বলবে তার আগে আরিয়ান শব্দ করে হেসে বলল, আমি কিন্তু ভয় পাচ্ছি মোস্তাকিম ভাই। মুস্তাকিম গর্জে ওঠা সুরে বলে, অপমানস? বড় ভাইয়ের বন্ধু, সেই হিসেবে বড় ভাই হই তোর। সিনিয়রদের সম্মান দিতে জানিস না বেকুব? যা অভিশাপ দিলাম, সামনের বছর তোর শাশুড়ি প্রেগনেন্ট হবে। আরিয়ান নাক মুখ কুচকে বলে। কথা কথা শ্বশুর শাশুড়ি টানো কেন? মুস্তাকিম বিজয় হাসলো, সিনা টান টান করে বলে, তুই কথায় কথায় আমাদের বুড়ো বলে খোঁচা মারিস কেন ভাই? মানছি একটু একটু করে বয়স বাড়ছে, তাই বলে তুই সবসময় বুড়ো বলবি? তুই বুড়ো হবি না? সিনিয়র তোর ভেবে কথা বলতে পারিস না? জুনিয়র আমি, তোমরা ভেবে কথা বলতে পারো না? কলিকাতা হারবাল খেলোয়াড়, পুরুষত্ব পরীক্ষা। লজ্জা লাগে না ছোটদের সামনে এসব বলতে? মুস্তাকিম দাঁত বের করে হেসে বলে, লজ্জার কি আছে? এই তোর সমস্যা হলে বড় ভাই ভেবে বলতে পারিস, সব সমাধান করিয়ে দিব। তোর শ্বশুর মশাইয়ের জন্য সলা পরামর্শ নিতে পারিস। আরিয়ান লুকিং গ্লাসে মুস্তাকিমকে একবার দেখে নিয়ে বলে, ব্যবসা শুরু করেছো নাকি? ওই যে রাস্তাঘাটে বাজারে হাটে মাইকে ঘোষণা করে ঔষধ সেবন করায় সেসব? ফয়সাল গোল গোল করে তাকিয়ে বলে। বলেই পেছনে অরুণের দিকে তাকালো। অরুণ হামি তুলে বলে, এই আরিয়ান, সাবধানে গাড়ি চালা। এমনিতে কুয়াশা রাস্তা, পরিষ্কার দেখা যাচ্ছে না। এক কাজ কর, রাসেল চালাবে, তুই রেস্ট নি। আরিয়ান মানা করে নিজেই গাড়ি চালায়। মাঝে টুকটাক মুস্তাকিম ফয়সালের সাথে তর্ক জড়িয়ে পড়লে অরুণের সাবধান বাণীতে চুপ করে। শীতের রজনী, ঠান্ডা হিম বাতাস বইছে, টুপটাপ শিশির কণা পড়ছে। ছোট ভোর চিল্লাচিল্লি করছে অনবরত। তার বাবা চায়, চায় মানে চায়, এক্ষুনি কোনো কথাই শুনছে না। ঘুম থেকে উঠে যখন শুনেছে বাবা নেই, বাজে লোকদের সাহায্য করতে গেছে, তখন থেকে তার মনে ভয় গ্রাস করেছে। বাবাকে বাজে লোকগুলো আটকে রাখে যদি, ব্যাস তার চিল্লাচিল্লির পর্ব শুরু। পাতা বোঝায়, ভোর বোঝে, কিন্তু মানে না। বাবাকে আনো, ভোর বাবার কাছে যাবে। আরিয়ান কোলে নিয়ে এটা ওটা বলে কাজ হয় না। ভোর তার জেদে অনর। এদিকে ছেলেটার জ্বরে গা পুড়ে যাচ্ছে, সে ওষুধ খাবে না। বাবা না আসলে শত অনুরোধ কাজে দেয়নি। পাতা দীর্ঘশ্বাস ফেলে, তার শরীরটাও ভালো লাগছে না। পা কেমন অসাড় হয়ে যাচ্ছে ব্যথায়। চুলের গোড়া তীব্র ব্যথায় টনটন করছে। লোকটা তাদের বাড়িতে এনে আরিয়ান ভাইকে তাদের খেয়াল রাখতে বলে চলে গেছে। বলেওনি কখন আসবে। পাতা ভাবনায় ডুবেছিল। আরিয়ান ভাই প্রথমবার তাদের ছোট্ট সংসারে এসেছে, কি খেতে দিবে? তবে তার ভাবনার অন্ত হয়, লোকটার সব ব্যবস্থা করে দিয়ে গেছে। রেস্টুরেন্ট থেকে খাবার পাঠিয়েছে একজনকে দিয়ে, সাথে একজন মহিলা ডাক্তার। সে ভোরের বাহুর ব্যান্ডেজ খুলে নতুন করে ড্রেসিং করিয়ে ওষুধ দেয়। পাতাকেও চেক আপ করে আরিয়ানের কাছে প্রেসক্রিপশন দিয়ে যায়। আরিয়ান ভাই ফ্ল্যাটের পাশের ফার্মেসি থেকে ওষুধপত্র আনে। পাতা ততক্ষণে খাবার প্লেটে সাজিয়ে ভোরকে ঘুম থেকে তুলে পাতা তাকে খাবার খাওয়ায়। ঘুমের ঘোরেই ভোর খেয়ে নেয় খাবার। আরিয়ান ওষুধপত্র দিলেই তার ঘুম গায়েব হয়। বাবার খোঁজে সে দিশেহারা। পাতা ভোরের সামনে দাঁড়ায়। ভোর সোফায় কম্বল মুড়ি দিয়ে বসে আছে, কাল ফুলিয়ে। আরিয়ান তার পাশে বসে পাতা শান্ত গলায় ভোরের উদ্দেশ্যে বলে, ভোর ঔষধ খেয়ে নাও প্লিজ, তুমি না গুড বয়। ভোর নাকচ করে জেদি স্বরে বলে, আব্বুকে না আনলে আমি ভোর ওষুধ খাবো না। না মানে না। আর তুমি ঔষধ না খেলে তোমার আব্বু আসবে না। এখন তুমিই ডিসাইড করো ঔষধ খাবে কি না। ভোরের কপালে ভাঁজ পড়ে, নাকের পাটা ফুলিয়ে বলে, তুমি মিথ্যা বলছো। আব্বুকে আসতে বলো। আব্বু আসলে আমি খাবো, প্রমিস।
তার মানে খাবে না। শান্ত গলায় বলে পাতা। ভোর পিটপিট করে তাকালো। আম্মু রাগ করলো কি? পাতা টেবিল থেকে ওষুধের সিরাপ তুলে নিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হয়। ভোরের গাল আরো ফুলে যায়, নাক মুখ কুচকে নিয়ে বলে, আচ্ছা দাও, ঔষধ খাচ্ছি তো। ভোর গুড বয়, তাই না? পাতা মুচকি হাসলো, চামচে নাপা সিরাপ ঢেলে খাইয়ে দিল। ভোর নাক মুখ কুচকে তেতো ওষুধ গলাধ্যকরণ করে ওয়াক ওয়াক শব্দ করে। পাতা ফ্রিজ থেকে কমলা এনে আরিয়ানের কাছে দিয়ে বলে, ভাইয়া খোসা ছাড়িয়ে ওর মুখে দিন, ভাইয়া খোসা ছাড়িয়ে ওর মুখে দিন, আর খেতে আসুন জলদি, খাবার ঠান্ডা হয়ে যাবে যে। আরিয়ান কমলার খোসা ছাড়িয়ে এক কোয়া ভোরের মুখে চালান করে বলে। এখানেই আনো। পাতা মাথা কাত করে সায় জানিয়ে খাবার আনতে যায়। ট্রে করে খাবার সাজিয়ে এনে টি টেবিলে রাখে, জগ রেখে পাশে দাঁড়িয়ে থাকে। আরিয়ান লক্ষ্য করে বলে, তুমিও খেয়ে নাও বড় ভাবি, বাইরের আসার ঠিক নেই, আসবে কিনা তারও গ্যারান্টি না। শেষ না করে পাশে তাকায় আরিয়ান। ভোর রাগে ফুঁসছে অনবরত। আরিয়ান জিভে কামড় বসিয়ে গলা খাকারি দিয়ে হেসে বলে, এই তো এসে পড়বে বোরের আব্বু। ভোর কম্বল সহ সোফা থেকে নিচে নামে কাঁদো কাঁদো জড়ানো গলায় বলে, মিথ্যা বলছো তাই না? আব্বু আসবে না, কারোর সাথে কথাও বলবে না, তোমরা সবাই বোঝা। আব্বু বোঝা, কেউ বোরকে ভালোবাসে না। কথা শেষ করে ভোর দাঁড়ায় না, থপথপ শব্দ করে রুমের দিকে অগ্রসর হয়। গায়ে জড়ানো কম্বল ঝাড়ুর ন্যায় কাজ করে। পাতা তার পিছনে যাবে, আরিয়ান মানা করে, এখন গেলে আরো জেদ করবে, একা থাক, মাথা ঠান্ডা হবে, তুমি খেয়ে নাও। পাতা আর যায় না। আরিয়ান খাবারে মনোযোগী হয়। পাতা কিচেনে গিয়ে প্লেটে খাবার নেয়। খিদে পেয়েছে বেশ, তবে খেতে ইচ্ছা করছে না, কেমন পেট গুড়গুড় করছে। চোখের পাতায় তাজা রক্ত ভাসছে। খাবার গলা দিয়ে না নেমে নাড়ি ভুড়ি সহ যেন বেরিয়ে আসতে চায়। পাতা অনেক কষ্টে 2-3 লোকমা গলাধ্যকরণ করে হাত ধুয়ে নেয়। এটো বাসন কোসন ধুয়ে রাখে। আনিয়ানেরও ততক্ষণে খাওয়া শেষ। পাতা এগিয়ে এসে বলে, ভাইয়া ওই রুমে গিয়ে রেস্ট নিন। বলেই এটো প্লেট ট্রে সব গুছিয়ে নিয়ে যায়। সেগুলো ধুয়ে রেখে দেয়। ড্রয়িং রুমে আসতেই দেখতে পায় আরিয়ান এখনো সেখানেই বসে। পাতা জিজ্ঞাসা করে, ভাইয়া কোনো সমস্যা? হুম, এই যে ওষুধ, খেয়ে ঘুমিয়ে পড়ো, আমি এখানেই ঠিক আছে, শুধু একটা কম্বল এনে দাও বড় ভাবি। বলেই ওষুধগুলো বের করে দেয় আরিয়ান। পাতা ওষুধগুলো হাতে নেয়। তবে ডাক্তারের পরামর্শ বিনা ওষুধ খাওয়া কি ঠিক হবে? সে তো এসব বিষয়ে অনভিজ্ঞ। যদি কোনো সমস্যা হয় পাতা ভেবে নেয় ওষুধ খাবে না, ঘরে নিয়ে রেখে দিবে। আরিয়ান হয়তো বা বুঝতে পারলো পাতার মনোভাব, তাই শান্ত স্বরে আশ্বস্ত করে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।